হয়েছিল সেই অনুদানগুলো আমরা দিয়েছিলাম। এইখানে আমাদের সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এবং এই ডকুমেন্টগুলো আমরা বাংলাদেশ ব্যাংকের যে অডিট ফার্ম রয়েছিল সেই অডিট ফার্ম দ্বারা পরীক্ষিত এবং আমরা কাদেরকে অনুদানটা পৌঁছে দিয়েছি তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। বাংলাদেশ ব্যাংকের যে অডিট ফার্ম রয়েছিল সেই অডিট ফার্ম তাদের কাছে সে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে কি করে এটা ভেরিফাই সেটা তারা কিন্তু নিশ্চিত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চট্টগ্রাম বিভাগে এই দেখেন আমাদের কনসাসনেস ক্যাম্পেইন একটি বিভাগীয় শহরে এখানে চট্টগ্রামে আমাদের এই কনসাসনেস ক্যাম্পেইনটি চলেছিল। এইখানে প্রায় 1,500 থেকে 2,000-এর মতো আমাদের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। এখানে সুদূর বান্দরবন থেকে এসেছিলেন, সুদূর বান্দরবন থেকেও এসেছিলেন এবং কক্সবাজার থেকেও কিন্তু চট্টগ্রামে এসেছিলেন। আপনারা জানেন যে কক্সবাজার থেকে বান্দরবনের দূরত্ব কতটা, সেই জায়গায় মাত্র 35,000 টাকা দিয়ে আসাটা আসলে আপনারা মনে করেন যে এখানে আসলে নেতাকর্মীদের আসার ব্যাপারে যাওয়া আসার একটা বেসিক যাতায়াত খরচ আছে। এরপরে তারা নিজস্বভাবে কক্সবাজারের প্রত্যেকটি জেলার প্রতিটি জায়গায় তারা কিন্তু আমাদের এই কনসাসনেস ক্যাম্পেইনটি পরিচালনা করেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও দেখেন, ময়মনসিংহ বিভাগে আমরা যেই টাকা দিয়েছিলাম সেই অনুদান থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের অনুদানের সম্পূর্ণ স্বচ্ছ ব্যবহার কিন্তু আমরা সেখানে নিশ্চিত করেছি। আমরা এইভাবে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি মহানগরে সেইখানে কিন্তু আমাদের এই অনুদানের টাকাগুলো গিয়েছিল। এই প্রত্যেকটি 38টি জেলা মহানগর সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল জায়গায় আমরা ইয়েস ক্যাম্পেইনের জন্য 21 লক্ষ টাকা খরচ করেছি। আপনারা মনে করেন যে এরকম এত ধরনের বড় 60টি প্রোগ্রাম করার পরেও এবং প্রত্যেকটি জেলাতে তাদেরকে কনসাসনেস ক্যাম্পেইন পরিচালনা করতে মাত্র 21 লক্ষ টাকা, আপনি যে কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম দেখতে পারেন, তারা একটি প্রোগ্রামে আমাদের মতো চট্টগ্রামের মতো কিংবা বরিশালের মতো বা ময়মনসিংহ মতো কিংবা রংপুরের মতো যে কোনো একটি প্রোগ্রামে দেখবেন যে এর চাইতে অনেক বেশি অ্যামাউন্ট খরচ হয়। সেই জায়গাতে আমাদের 60টি বিভাগে আমাদের কনসাসনেস ক্যাম্পেইন পরিচালনা করতে আমাদের খরচ হয়েছে মাত্র 21 লক্ষ টাকা। এরপরে আসেন আমাদের ক্যারাভেন। আমাদের ক্যারাভেন ছিল, আপনারা সকলে জানেন, আপনারা অনেকেই দেখেছেন, আমাদের ক্যারাভেনটি আমরা উদ্বোধন করেছিলাম কিন্তু আবু সাইদের বাসায় গিয়ে আবু সাইদের বড় ভাইয়ের মাধ্যমে আমরা আমাদের ক্যারাভেনটি উদ্বোধন করেছিলাম। আমাদের মোট 3টি ক্যারাভেন ছিল। দেখেন এই যে একটি ক্যারাভেন ছিল যেটা হচ্ছে এলইডি ছিল। এলইডির মাধ্যমে এখানে হচ্ছে আমরা প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন যাতে করে তারা জানতে পারে, জুলাইয়ের স্পিরিটকে তারা ধারণ করতে পারে, সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কনসাসনেস ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। এছাড়া এই যে আরো একটি দেখেন ক্যারাভেন, এই ক্যারাভেনটিতে এলইডি নেই, এটাতে ডেকোরেশন করা হয়েছে এবং এটি পুরো ঢাকা জুড়ে কিন্তু প্রত্যেকটি থানায়, ওয়ার্ডে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি গলিতে আমরা আমাদের এই ক্যারাভেন যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আর যেই ক্যারাভেনটি ছিল এটি প্রায় 4200 কিলোমিটারের অধিক, বাংলাদেশে আমরা স্পষ্ট করতে চাই 4200 কিলোমিটারের বেশি এই ক্যারাভেনটি ভ্রমণ করেছে। এটি পুরো 60টি বিভাগে, শুরুতে ঢাকা থেকে রংপুর গিয়েছে, রংপুর থেকে বগুড়াতে, বগুড়া থেকে রাজশাহীতে, রাজশাহী থেকে খুলনায়, খুলনা থেকে শুরু করে এক রাতে বরিশাল থেকে আমরা রাতের বেলায় রওনা দিয়ে পুরো সারা রাত জার্নি করে কিন্তু ময়মনসিংহে গিয়ে সেটি পৌঁছেছে। এই ক্যারাভেনটি মোট 4200 কিলোমিটারের অধিক এই ক্যারাভেনটি চলেছে এবং প্রত্যেকটি বাজারে, পাড়ায়, মহল্লায় যখনই সারা দিনের বেলায় ছিল প্রত্যেকটি ক্যারাভেনে কিন্তু আমাদের 2 জন করে ড্রাইভার ছিল, 2 জন করে টেকনিশিয়ান ছিল এবং 1 জন করে এই দেখভালের জন্য টেক কেয়ার ছিল। সুতরাং এই ক্যারাভেনটি কখনো, এবং আমাদের নেতাকর্মীরা সবসময় তারা কিন্তু এই ক্যারাভেনের সাথেই যুক্ত ছিল সবসময়। সুতরাং এই ক্যারাভেনটি সবসময় চলতি অবস্থায় ছিল এবং জনগণের মাঝে জুলাইয়ের যে সকল ডকুমেন্টারি আছে, গণভোটের পক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং গণভোটে হ্যাঁ দিলে বাংলাদেশের মানুষ কি কি সংস্কার পাবে, সেই সমস্ত কিছু এই ক্যারাভেনের মাধ্যমে করা হয়েছিল। তো এই ক্যারাভেন, 3টা ক্যারাভেনে আমাদের খরচ হয়েছে, এই যে বড় ক্যারাভেনটি এখানে ডেকোরেশন করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে, এরপরে এলইডি দেওয়া হয়েছে এবং এটার সাথে জেনারেটর ছিল, প্রত্যেকটা ক্যারাভেনের সাথেই জেনারেটর ছিল, এলইডি লাইট ছিল, এলইডি ডিজিটাল স্ক্রিন ছিল। এরকম একটি ক্যারাভেনে খরচ আপনারা যদি জিজ্ঞাসা করেন বাইরে অনেক বেশি বলবে। আমরা অনেক কষ্ট কমিয়ে আনতে পেরেছিলাম, আমরা অনেক রিকোয়েস্ট করে মাত্র 16 লক্ষ টাকা এই ক্যারাভেনটি আমরা প্রস্তুত করতে পেরেছি এবং এটি 10 দিন ব্যাপী কিন্তু পুরো বাংলাদেশে আমাদের সাথে তারা সচেতনতামূলক ক্যাম্পেইনে ছিল এবং প্রত্যেকটি বাজারে গিয়েছে, প্রত্যেকটি জেলাতে এবং মহানগরগুলোতে তারা ভ্রমণ করেছে। এছাড়া ঢাকা মহানগরে যে ক্যারাভেনটি ছিল এটি এলইডি ছিল, এখানে জেনারেটর ছিল এবং এটি ডেকোরেটেড ছিল, এটিতে আমাদের 12 লক্ষ টাকা খরচ করেছে। এবং আরেকটি যে ক্যারাভেন ছিল যেটাতে এলইডি স্ক্রিন ছিল এবং যেটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েছে, সেখানে আমাদের 7 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এইখানে সম্পূর্ণরূপে আমাদের
আমাদের এইখানে যেই কোম্পানি থেকে আমরা ক্যারাভেনটি নিয়েছিলাম সেই কোম্পানির সম্পূর্ণ ডিটেলস এইখানের মধ্যে আমাদের এইখানের মধ্যে আমাদের সেই কোম্পানি থেকে ভাউচার নেওয়া আছে এবং এটি বাংলাদেশ ব্যাংকের প্রক্রিউরমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সমস্ত কিছু বাস্তবায়ন করেছি এবং সেই ডকুমেন্টসও আমাদের কাছে রয়েছে। যদি কোনো তদন্ত সংস্থা যে কোনো সময় আমাদের ব্যাপারে তদন্ত করতে চায়, আমরা সবসময় স্বাচ্ছন্দ্যে খুবই আগ্রহের সহিত আমরা জানাতে চাই যে আপনারা যে কোনো সময় আমাদের ব্যাপারে আপনারা তদন্ত করতে পারেন, আপনারা দেখতে পারেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমাদের খরচ আসলে কোথায় হয়েছে। এছাড়া আমরা বলতে চাই, আমরা যেই 7টি বিভাগে আমরা গিয়েছি সেই 7টি বিভাগে আমরা রংপুর দিয়ে আমাদের ইয়েস ক্যাম্পেইন শুরু করেছিলাম। তো আমরা প্রথমে শুরুতে রংপুরে যাই এবং আমাদের সাথে 5টি নোয়া স্কয়ার, কারণ আমাদের লং টার্ম জার্নি করতে হয়েছিল, আমাদের লং টার্ম জার্নি করার উদ্দেশ্যে কিন্তু আমাদের নোয়া স্কয়ার গাড়িগুলো নেওয়া এবং প্রত্যেকটি গাড়িতে ড্রাইভার ছিল এবং ড্রাইভারদেরকে ওভারনাইট ডিউটি করতে হয়েছে প্রত্যেক দিন। শুধুমাত্র আপনারা দেখবেন যখন আপনি কোন একটা কার রেন্টে কারে যাবেন তখন তারা কিন্তু আপনাকে শুধুমাত্র ডে শিফটের জন্য কিন্তু গাড়ি ভাড়া দিবে, তাই না? মানে পার ডে অনুযায়ী গাড়ি ভাড়াটা হয়। তো আমাদের যেহেতু রাতেও ভ্রমণ করতে হতো, তার মানে আমাদের হচ্ছে ওভারনাইট কিন্তু এই রেন্টে কারের থেকে গাড়িগুলো নেওয়া হয়েছে এবং এই রেন্টে কার শুরু করবেন যে আমরা হচ্ছে ঢাকা থেকে রংপুর গিয়েছি, পুরো বাংলাদেশ ঘুরে আসতে প্রায় 3500 কিলোমিটার ভ্রমণ করতে হয়। এই 3500 কিলোমিটারের সম্পূর্ণ তেল খরচ, বডি ভাড়া সহ এবং রাস্তা যত টোল রয়েছিল সেই টোল সহ আমাদের খরচ হয়েছে 5টি গাড়িতে আমাদের খরচ হয়েছে এবং মাত্র 10,40,000 টাকা। সেটাও আমাদের রেন্টে কারের কোম্পানিটি রয়েছে সেখান থেকে আমাদের হচ্ছে এই যে আমাদের রেন্টে কার থেকে আমরা যে গাড়িগুলো নিয়েছিলাম তার ব্যাপারে সমস্ত ডকুমেন্টস আমাদের জমা দেওয়া আছে। এই যে ম্যানেজারের সিগনেচার আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছুই তারা এই টাকাটা বুঝে পেয়েছে। তো এই ডকুমেন্টও বাংলাদেশ ব্যাংকের অডিট ফার্মে আমরা উপস্থাপন করেছিলাম এবং বাংলাদেশ ব্যাংক থেকে এই নিয়ে করা হয়নি। এরপরে আমরা যখন গিয়েছি, আমাদের সফর সঙ্গী 35 থেকে 40-এর মধ্যে থাকতো সবসময় এবং জেলা কমিটিগুলো আমাদের সাথে যুক্ত হতো। সুতরাং আমি যখন ঢাকা থেকে রংপুরে যাবো কিংবা রংপুর থেকে বগুড়াতে যখন আসছি তখন আমার তো রাস্তায় আমি থাকতে পারবো না, আমাদের তো হোটেলে থাকতে হয়েছে, তাই না? তো প্রত্যেকটা বিভাগীয় শহরে আমরা যে সকল হোটেলগুলোতে ছিলাম সেই হোটেলের সমস্ত ভাউচারগুলো আমরা কালেক্ট করেছি এবং সেগুলোও কিন্তু আমরা আমাদের অডিটে যুক্ত করেছি। আপনি চিন্তা করেন যে 35 থেকে 40 জন লোক যদি একটা হোটেলে থাকে তাহলে তার কিরকম বিল আসতে পারে। এইভাবে আমাদের 60টি জায়গায় আমাদের স্টে করতে হয়েছে। সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যাতে করে আমরা কম খরচে কিভাবে সমাধান করা যায়। তো সেই জায়গা থেকে আমাদের মাত্র 5 লক্ষ টাকায় কিন্তু আমরা এই হোটেল অ্যাকোমোডেশন যে কস্টটা রয়েছে সেটিকে কমিয়ে আনতে পেরেছি। এছাড়া আমাদের যে ইয়েস গেট ছিল, আপনারা সকলেই জানেন যে আমাদের 4টি ইয়েস গেট ছিল। আপনারা দেখতে পেয়েছেন যে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভর সামনে আমাদের বড় ইয়েস গেট ছিল, রাজু ভাস্কর্যের সামনে আমাদের ইয়েস গেট ছিল। এইভাবে আমাদের আরো বেশ কিছু ইয়েস গেট ছিল। এই ইয়েস গেটগুলো করতে আমাদের হচ্ছে 15 লক্ষ টাকা খরচ হয়েছে। সেই ইয়েস গেটের ভাউচারও আমাদের কাছে রয়েছে, যে আমাদের সেই ইয়েস গেটের ভাউচার আমাদের কাছে রয়েছে। এইখানে আমাদের ইয়েস গেটের ভাউচারও আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি ডকুমেন্টেশন, প্রত্যেকটি ভাউচার আমাদের সাথে রয়েছে। আমরা সবসময় বলে আসছি যে এইখানে কোনো ধরনের কোনো আত্মসাতের কোনো সুযোগ নেই। বাংলাদেশে এইরকম অনেক বড় বড় প্রোগ্রাম আমরা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে মিনিমাম 1500 থেকে 2000 পার্টিসিপেন্ট আমাদের নেতাকর্মীরা ছিল। আপনি যদি মনে করেন যে কোনো আপনি রাজনৈতিক দলের কাছে যান, আপনি একটি প্রোগ্রামটা করতে চান, দেখেন আপনার কি পরিমাণ তারা আপনাকে বাজেট দেয়। আপনারা খুব আমাদের এই প্রোগ্রামগুলোতে আপনারা দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটি কেন গণভোটে হ্যাঁ দেওয়ার প্রয়োজন সেগুলো কিন্তু ডিজিটাল প্ল্যাকার্ডের মাধ্যমে আমাদের উপস্থাপন করা ছিল এবং এটি শুধু একটি জেলায় নয়, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা চেয়েছি যত সুন্দরভাবে যত ক্রিয়েটিভভাবে উপস্থাপন করা যায় সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছিলাম। এরপরে আমরা যখন একটা জায়গায় যাব সেই জায়গাতে আমাদের ফুডের একটা কস্ট আছে, কারণ আপনি যখন 35 থেকে 40 জন নেতাকর্মী যাবেন এবং ওই বিভাগে যখন যাবেন তখন কিন্তু সেই জায়গাতে আপনার সাথে আরও বেশ কিছু নেতাকর্মী যুক্ত হবে। আপনি যদি সাপোজ আমি যদি একদম কমও ধরি 40 জন যদি ধরি, 40 জন আমি যদি 3 বেলা ধরি তাহলে হচ্ছে 120কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে মিনিমাম 860 আসে। 860 জনের মিল খরচটা কত হয়, তারপরে সেই জায়গাতে আমাদের
যেহেতু আমাদের ড্রাইভাররা এক্সট্রা মানে ট্রাভেল করে রংপুরে গিয়েছে, তো রংপুরে গিয়ে আমার তাকে রেস্ট দেওয়ার প্রয়োজন হয়েছে, তো সেই জায়গাতে আমাদের ইন্টারসিটি ট্রাভেল করার প্রয়োজন হয়েছে, সেই জায়গাতে আমাদের কিছু কষ্ট হয়েছে। এছাড়া আমরা যখন শহীদ পরিবারের কাছে গিয়েছি, আপনারা সকলে জানেন যে আমাদের কিন্তু আমরা যখন কর্মসূচি গ্রহণ করেছিলাম, আমরা কিন্তু শহীদ পরিবারের সাথে আমরা দেখা করব, তাদেরকে শুরুই হয়েছে কিন্তু আবু সাইদ ভাইয়ের বাড়িতে যাওয়ার মাধ্যমে, এবং আবু সাইদ ভাইকে আমরা সবসময় সম্মান করে আসছি, এবং তাকে দিয়েই কিন্তু আমরা আমাদের যে ক্যারাভেনটি রয়েছিল সেই ক্যারাভেনের কিন্তু উদ্বোধন আমরা করেছিলাম। তো আমরা যখন কোনো শহীদ পরিবারের বাড়িতে গিয়েছি, আপনারা সকলেই জানেন যে কারো বাড়িতে গেলে তো এভাবে যাওয়া যায় না, তাই না? তো সেই জায়গা থেকে এই পুরো বিলটা আমাদের পুরো 7টি বিভাগ মিলে ফুড কস্টিং, এক্সট্রা ট্রাভেল কস্ট, ক্লাসমেট কস্ট, শহীদ ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করা এবং তাদের যে সকল কস্ট রয়েছে সেটা থেকে 7,50,000 টাকা সেই জায়গাতে আমাদের কস্ট ছিল। তো এই সব মিলিয়ে আমাদের প্রত্যেকটা জিনিসের ভাউচার আমাদের এখানে রয়েছে। আপনারা দেখতে পারবেন যে আমরা বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমরা সাথে সাথেই আমরা এটা কিন্তু আমাদের কাছে চাওয়া হয়নি, আমরা তার আগেই যাতে করে এই কার্যক্রম সুস্থ থাকে সেই লক্ষ্যে কিন্তু আমরা অটোমেটিক্যালি আমরা এই যে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করে আমরা আমাদের অডিট কাজ আমরা নিজেরাই তাদেরকে আমরা কিন্তু তাদেরকে বলেছি, প্রস্তাব করেছি যাতে করে আমাদের এই ব্যাপারটি সুষ্ঠু থাকে এবং কারো যাতে করে কোনো প্রশ্ন উত্থাপনের সুযোগ না পায়। যারাই গতকালকে এই ধরনের কাজগুলো করেছে তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে অসৎভাবে তার উদ্দেশ্য করেছে। এই যে দেখুন, এই যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এনলিস্টেড অডিট রিপোর্ট, এখানে আমাদের কাছে অডিট রিপোর্টের প্রত্যেকটা বিষয় খুব সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে, কোথায় কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, এখানে অডিটে সমস্ত কিছু উল্লেখ আছে। এবং আমরা আমাদের ব্যাংকে কত টাকা আমাদের ব্যাংকে এসেছিল এবং ওই স্যাট ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ছিল এবং বর্তমানে কত টাকা আছে শেষ পর্যন্ত, মানে 6 তারিখ পর্যন্ত কত টাকা আছে সেটাও কিন্তু এখানে একদম স্পষ্টভাবে অডিট রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে। দেখেন এখানে একদম অডিট রিপোর্টে উল্লেখ করে দেওয়া আছে কত টাকা পর্যন্ত ছিল। তো সেই জায়গা থেকে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। আমাদের মোট খরচ হয়েছিল এই প্রত্যেকটা বিষয় করতে আমাদের খরচ হয়েছিল 99,02,000 টাকা। এরপরে আমাদের অডিট বিল উপস্থাপন করতে হয়েছে। এইখানে সমস্ত ধরনের রিপোর্ট থাকা সত্ত্বেও, সমস্ত ধরনের ডকুমেন্ট থাকা সত্ত্বেও, এবং যারা এই স্যাট ফাউন্ডেশনের সাথে যুক্ত না, লিগ্যালি যুক্ত না, তাদেরকে বারবার জানানো হয়েছে এবং আপনারা জানেন যে তারা আমাদের ব্যাপারে অভিযোগ করেছে, আমরা তাদেরকে হিসাব একবার দিয়েছি। তো হিসাব একবার দেওয়ার পরে, সমস্ত ডকুমেন্টস দেখানোর পরে, তারপরেও যদি এই ধরনের সংবাদ সম্মেলন করা হয়, এবং সেটা হচ্ছে আমরা এনসিপিতে যোগদানের পরে কেন এই সংবাদ সম্মেলন করা হবে? আমরা যখন 2/3 অনুমোদন ক্রমে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে দেখেছি, তারপরে এই ধরনের কোশ্চেন উত্থাপন করা, সমস্ত তথ্য প্রমাণ থাকার সত্ত্বেও, সমস্ত ভাউচার থাকার পরেও এই ধরনের কার্যক্রম করা, এই ধরনের অভিযোগ আনা এবং কোনো প্রকার কোনো তথ্য প্রমাণ কি তারা দিতে পেরেছে? তারা একটি ডকুমেন্ট দেখাতে পেরেছে যেখানে তারা ফলস পেয়েছে, কোনো ধরনের ত্রুটি পেয়েছে, কিংবা কোনো জেলা কমিটির কাছে গিয়ে বলতে পেরেছে যে অমুক জেলাতে তোমরা কোনো প্রকার কোনো সহযোগিতা করনি, কোনো হেল্প যায়নি, কোনো এইড যায়নি গণভোটের ক্যাম্পেইনের জন্য? তারা এইসব প্রমাণ করতে পারেনি। তারা শুধুমাত্র আমাদের উপরে কোটি টাকা আত্মসাতের তারা বলে গেছে। আপনি দেখুন, বাংলাদেশে বর্তমানে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের প্রচারণার জন্য 400 কোটি টাকার অধিক টাকা ব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকার। আপনি চিন্তা করেন যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য প্রচারণার জন্য 400 কোটি টাকা, সেটা আমরা মানলাম, সেটা করতেই পারে, তারা এটা সরকারের ব্যাপার। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যেই রাজনৈতিক বক্তব্য, আমাদের জলের স্ট্যান্ড, সেটি আমরা পরে ক্লিয়ার করবো। তবে আপনারা চিন্তা করুন যে গণভোটের মতো এত বড় একটা বৃহৎ কার্য আমরা মাত্র 1 কোটি টাকায় আমরা এটি সমাপ্ত করেছি। এটি দেখে অডিটের অনেক লোকজন তারা আশ্চর্য হয়েছে যে কিভাবে সম্ভব 1 কোটি টাকা এত বড়। হ্যাঁ, এবং এছাড়াও আপনারা জানেন যে অন্য যে সকল সংগঠনগুলোকে দিয়েছিল, যে সকল এনজিওতে আমাদের থেকে অনেক বেশি ফান্ড দিয়েছে, তাদের প্রোগ্রাম কিন্তু এত বড় তারা করতে পারেনি এবং এত এঙ্গেজমেন্ট তারা করতে পারেনি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা যতটা এঙ্গেজমেন্ট করেছি এবং আমরা যেভাবে আমাদের হিসাবগুলো উপস্থাপন করেছি, হ্যাঁ, এখানে মেন অন্য এনজিওর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেকের মধ্যে অন্যকে রাজনৈতিক হেয় করার একটা ইচ্ছা থাকে। এই জন্য এই ধরনের কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা চাইলেই আমরা এখন মামলা করতে পারি এবং আমরা অবশ্যই আমাদের যে আইনি পদক্ষেপগুলো রয়েছে আমরা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। আপনার যদি কোনো জানাই থাকে আপনি আমার কাছ থেকে জানতে পারেন, নয়তো আপনি বাংলাদেশ ব্যাংকে যান। বাংলাদেশ ব্যাংকে গেলে তো বাংলাদেশ ব্যাংক অডিট আপনাকে বুঝিয়ে দেয়, বাংলাদেশ ব্যাংক তো আপনাকে বলে দেয়। তার আগে আপনি কোনো প্রকার কোনো তদন্ত করা ছাড়াই আপনি কারো ওপর অভিযোগ করবেন, কারো মানহানি করবেন, এটা তো আসলে আমাদের কোনো ভালো কোনো জেস্টার না, কোনো সিভিল ম্যানার এটা না। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, এখনো আমরা বলতে চাই যে সকল
অসৎ উদ্দেশ্যে যারা আমাদের প্রতি এই ধরনের মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনেছে, আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কাছে অডিট আছে, আমাদের কাছে সমস্ত ভাউচার আছে। যে কোনো সময় বাংলাদেশের যে কোনো সংস্থা, তদন্ত সংস্থা, দুদক বলেন, যাদেরকে বলেন, আসতে বলেন, আমরা ফেস করতে প্রস্তুত আছি। বাংলাদেশের যে কোনো তদন্ত সংস্থার কাছে যে কোনো ধরনের ইনভেস্টিগেশন ফেস করার জন্য হাসিব, রিফাতরা প্রস্তুত আছে। আমরা এই একটা কথা খুব স্বাভাবিকভাবে বলতে হয়, এটা খুবই মানে এটা আসলে আমাদের সাথে এটা যায় না। আপনারা দেখেছেন ইতিপূর্বেও বৈষম্য বিরোধীর নামে অনেক ধরনের অভিযোগ রয়েছে, কিন্তু কেউ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন, এই মিথ্যা ভিত্তিহীনের অভিযোগের প্রতিবাদে বক্তব্য উপস্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এবং বর্তমান এনসিপি নেতা, যুবশক্তি সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ। আসসালামু আলাইকুম। আমি আসলে এখানের ভিতরে পুরোপুরি অডিট ফার্মের এই যতগুলো জিনিস আছে এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হলো। এখন দেখেন, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে একটা সিএচআর ফান্ড দিছে। বাংলাদেশ ব্যাংক তার এনলিস্টেড অডিট ফার্ম যেটা, সেটা দ্বারা আমাদেরকে অডিট করানো হয়েছে। সেইখানে তারা প্রত্যেকটা পাই টু পায়ের হিসাব নিছে। আপনার যদি মনে হয় এখানে আর্থিক কোনো সমস্যা আছে না, আর্থিকভাবে অনিয়ম করা হয়েছে, আপনি আমার থেকে হিসাব নেন। সে বলছে আমি তাকে হিসাব দিচ্ছি, তার হিসাব পছন্দ হয় নাই। আপনার যদি হিসাব পছন্দ না হয় আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যান। মানে স্টানবাজি একটা জিনিস, আর হলো গিয়া কোনো জিনিস সুষ্ঠুভাবে প্রসেস ফলো করে করা একটা জিনিস। স্টানবাজি যে কেউ করতে পারে। আর স্টানবাজি যদি করা হয় তাহলে হিরো আলম এবং খায়রুল দেওয়ানের সাথে যোগদান করতেই পারে, ওইটাই করা যায় আর কি। মানে আমাদের সাথে এসে মনে হয় না যে স্টানবাজি এই ব্যাপারগুলো করে খুব একটা কারো লাভ হবে, বরং এর মধ্যে দিয়ে আসলে জুলাইকে বিতর্কিত করার একটা প্রচেষ্টা করা হচ্ছে। তো আমি কিন্তু আসলে চিন্তার খোরাক আপনাদেরকে যোগাতে চাই। শুরুটা হয়েছে দেখেন, লাস্ট কিছুদিন ধরে বাংলাদেশে একটা আনস্টেবিলিটি চলতেছে। শুরুটা হয়েছে চট্টগ্রামে গুপ্ত লেখার মধ্য দিয়ে। গুপ্ত লেখা হলো, সেইটা কাটা হলো, তার মধ্য দিয়া ছাত্রদের মধ্যে মারামারি, ক্যাম্পাসে অসন্তোষ। পরের দিন রাজশাহীতে, ঈশ্বরদীতে, কুমিল্লা সব বাংলাদেশের বিভিন্ন জায়গার ভিতরে হামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে হামলা। তারপরে দিন বাংলাদেশের ইতিহাসেরই সব থেকে ন্যাক্কারজনক ঘটনার একটা ঘটেছে যে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারির গায়ে ছাত্রলীগ যে এত বছর ফ্যাসিজম চালাইছে তারাও হাত দেন। কিন্তু এই ঘটনা ঘটছে এবং এর মধ্য দিয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা হলো এর মধ্য দিয়ে। আপনারা দেখতে পেয়েছেন যে জুলাইয়ের অনেক নেতা, আসিফ মাহমুদ সহ, তারপরে সার্জিস আলম সহ, এরকম অনেককে আসলে বিতর্কিত করেছে লাস্ট কিছুদিন ধরে। আমরা একটা জিনিস আপনাদেরকে ছোট্ট একটা কোয়েশ্চেন করতে চাই। আপনাদের কেন মনে হয় প্রত্যেকটা এই যে একটা জিনিস ঘটছে, এই জিনিসগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা, একটার সাথে একটা কেন সিঙ্ক্রোনাইজেশন নাই? এগুলো প্রত্যেকটার সিঙ্ক্রোনাইজেশন আছে এবং প্রত্যেকটাই কোনো একটা গ্রুপ অফ পিপল একটা নির্দিষ্ট এজেন্ডাকে কেন্দ্র করে এই জিনিসগুলা ঘটাচ্ছে। এটা যে কেউ হইতে পারে, এটা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ হইতে পারে, তাদের যে ন্যারেটিভ গং আছে সিআরআই, তারা এটা করতে পারে। এইটা এমন হইতে পারে যারা গণভোটের এই ইস্যুটাকে এখন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না পাওয়ারে এসে, তারা এই জিনিসটা করতে পারে। টোটাল জুলাইয়ের যে সার্কেল আছে, নেতৃবৃন্দ আছে, তাদের বিতর্ক করে জুলাইয়ের প্ল্যাটফর্মকে বিতর্কিত করার মধ্যে দিয়ে তারাই কাজ। তারা আসলে ওই যে আমরা যেটা বলি যে ডিভাইড অ্যান্ড রোল, ভাগ করো এবং শাসন করো। ব্রিটিশরা তো আমাদের রক্তে আর কিছু দিয়ে যাক আর না যাক এই জিনিসটা শিখিয়ে দিয়ে গেছে। তো জুলাইয়ের শক্তিগুলোকে বিভক্ত করে, বিএনপিও জুলাইয়ের শক্তি, জামাতও জুলাইয়ের শক্তি, এনসিপি জুলাইয়ের শক্তি, ছাত্রদল জুলাইয়ের শক্তি, শিবির জুলাইয়ের শক্তি, এটা প্রত্যেকেই বাংলাদেশে কেবলমাত্র আওয়ামী লীগ এবং তার যে ফ্যাসিবাদের যে দোসররা ছিল ওই দলগুলো ব্যতীত 14 দল ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তি আসলে জুলাইয়ের শক্তি। তাদের মাঝে আসলে বিচ্ছেদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইটাকে কোট আনকোট করে আপনি কিছুদিন আগে দেখেছেন যে নাহিদ ইসলাম বলেছিল ডিপ স্টেটের মাফিয়ারা এখন আমাদের নিয়ে খেলতে চায়, তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে চিনিমিনি খেলতেছে। এই হলো সেই চিনিমিনি খেলার নমুনা। ক্যাম্পাস কিন্তু শান্ত হয় না। যে ক্যাম্পাসে কিছুদিন আগেও আলাপ আলোচনা, আমরা সবকিছু বলতাম ডিসকাশনের মধ্য দিয়ে সমাধান হওয়া সম্ভব, সেই ক্যাম্পাসে প্রত্যেকদিন এখন শক্তি প্রদর্শনের মিছিল চলে। এইগুলা কি আপনাদের মনে হয় যে হলো গিয়া কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা? সবগুলো আসলে করে হচ্ছে 3 দিন 4 দিনের ব্যবধানে রাষ্ট্রকে পুরো যে উত্তপ্ত করা হলো। আরেকটা জিনিস আমরা দেখতে পাইছি, পত্রিকা মারফত আমরা জানতে পারলাম, নিউজ মিডিয়া আপনাদের এই মারফত আমরা জানতে পারলাম, দেশে নাকি আবার জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। যখনই এই ধরনের জিনিসগুলো আসে তখন আমাদের কাছে দুইটা সন্দেহ তৈরি হয়। এক, দেশে কি আবার অস্থিতিশীলতা তৈরি হচ্ছে কিনা। দুই, স্বৈরাচারী শেখ হাসিনা যে জঙ্গি নাটক তৈরি করে
বাংলাদেশের মানুষকে, বিশেষত ইসলাম প্রিয় মানুষকে যেভাবে হেনস্থা করেছিল, ইসলাম প্রিয় মানুষদেরকে যেভাবে দমিয়ে রেখেছিল, শাপলার গণহত্যাকে যেভাবে বৈধতা উৎপাদন করেছিল, সেই একই জিনিসগুলো আবার ঘটার মানে একই জিনিস আমরা আসলে সিকোয়েন্স পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ না, ইতিহাস ফিরে ফিরে আসে। আমাদের মনে হচ্ছে যে একই জিনিসের গন্ধ আবার পাচ্ছি কিনা, এই প্রশ্নগুলো আমাদের মাঝে আসছে। দেখেন আমাদের এই ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই টাকা পয়সা নিয়ে এগুলো নতুন না। এই জিনিসটা শুরু হয়েছিল মনে আছে আপনাদের সবার, জুলাইয়ের ঠিক পরপর সময়ে বাংলাদেশে একটা বড় বন্যা হয়েছিল। সেই বন্যার ভিতরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, আপনারা দেখতে পেয়েছেন, শিশু বাচ্চারা তাদের ব্যাংক নিয়ে দিয়েছিল। আমরা টিএসসিতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম। সেইখানের প্রত্যেকটা টাকার হিসাব, অডিট রিপোর্ট সহ টিএসসিতে প্রেস কনফারেন্স করে পাবলিক করে দেওয়া হয়েছিল না? আপনারা সবাই জানেন, আপনারা তখন সাংবাদিকতা ছিলেন, আমি অনেককে চিনি, এইখানের ভিতরে ছিল। এটাকে নিয়ে কি ন্যারেটিভ তৈরি করা হয় নাই? হইছে, আবারও হয়। আপনারা দেখেন আসিফ মাহমুদের এপিএসকে নিয়ে নোংরামি করা হলো, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে নিয়ে নোংরামি করা হলো, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একই কথা বলা হয়েছে, মাহমুদা মিতু যিনি সংরক্ষিত আসনে নারী নেত্রী হিসেবে যাচ্ছেন তাকে নিয়ে এই নোংরামি করা হয়েছে। এবং আমাদের এমন কোন নেতাকর্মী নাই, নাহিদ ইসলামকে নিয়ে নোংরামি করা হয়েছে, তো এমন কোন নেতাকর্মী নাই যাদেরকে নিয়ে এই আর্থিক কেলেঙ্কারের নোংরামি দেওয়া হয় না, কিন্তু কেউ কোনোদিন প্রমাণ করতে পারে না। তো এইটা আসলে প্রত্যেকবারই একই ধরনের, এগুলো আসলে পুরানো হয়ে গেছে। এই কার্ড বাংলাদেশ নিয়েছেন যে অভিযোগ করেছেন, ওই কমেন্ট বক্স গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করেছে। এবং আমি সরি টু সে, আমি এই কথাটা বলতে চাই না, বাংলাদেশের প্রশাসন তো লাস্ট 2টা বছরে খুব কাছ থেকে দেখছি। শেখ হাসিনার আমলে আমাদেরকে যখন হলো কি আমরা গুম নিয়ে বাংলাদেশের প্রথম কথা বলেছিল, সেই সময় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদ, যারা পরবর্তীতে ছাত্র শক্তি হয়েছে এবং পরবর্তীতে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু সময় গুমের আয়নাঘর নিয়ে প্রথম বাংলাদেশে প্রতিবাদ করেছিল, আর কেউ করতে পারে নাই। আমরা এখানে, আমি হাসিব এখানে উপস্থিত ছিলাম। ওর পরদিন থেকে আমাদের পিছনে ডিজিএফআই এনএসআই লেগেছিল। প্রত্যেকটা জায়গায় আমরা কোথায় যাইতাম সেই জিনিস নিয়ে আমাদের ট্রেস করা হতো, আমাদের জায়গায় জায়গায় ডেকে দাঁড় করায় আমাদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করা হতো, আমাদের ফ্যামিলির কে কোথায়। একদিন এসে আমি বলি একটা ঘটনা ছোট্ট, আমি জানি যে আজকের সাথে সম্পর্কিত না, জাস্ট হিস্ট্রিটা বলার জন্য। আপনারা তো অনেকে হিস্ট্রিগুলো ভুলে যান, সবাই বলেন 36 দিনের বিপ্লব। কার্জন হলের এই দোয়েল চত্বর ওইখানের ভিতরে আমাকে একজন দেখা করলো, একটু সিনিয়র, একটু বয়স্ক হবেন, তারা ওনার বয়স কত হবেন যে 35 থেকে 40 এরকম আর কি, যে একজন